হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন 420 চ্যানেলে আজকে আমরা একটা নতুন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ক্যালেন্ডার কিলার। সিনেমাটা মুক্তি পেয়েছে মাত্র 24 দিন আগে, খুব বেশি দিন হয়নি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে আমি আগেই বলে নিচ্ছি, সিনেমাটি তোমাদের কেমন লাগবে এটা আমি নিশ্চিত নই। অ্যাকচুয়ালি এই চ্যানেলে আমি চেষ্টা করছি নতুন যে সিনেমাগুলো আসছে, মানে 2025-এর যে সিনেমাগুলো আসছে সেগুলো এক্সপ্লেন করার জন্য। তার মধ্যে কোনো সিনেমা ভালো হবে, কোনো সিনেমা খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে সিনেমা সিলেকশনের জন্য আমাকে গালি দিও না, আমি জাস্ট নতুন সিনেমা বলে এটা সিলেক্ট করেছি। তো একটা ব্রেক নিয়ে চলো মূল ভিডিওতে যাই। তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, আইওয়াচ এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো কাহিনীর শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে তার লিভিং রুমে ছিল, আর এই মেয়েটির নাম হচ্ছে ক্লাহা। তো ক্লাহা চোখ খুলে দেয়ালের দিকে তাকায়, আর সেখানে একটা তারিখ লেখা ছিল, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। আর সে অনুভব করে তার পেছনে কোন একজন লোক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কে সে আমরা তা জানতে পারি না। আর এরপর জানা যায় ক্যালেন্ডার কিলার নামের একটা খুনি এই শহরে বেশ বিখ্যাত হয়ে উঠেছে, এবং ক্যালেন্ডার কিলার এ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে। তো এই কারণে এই শহরের অনেক মানুষ এখন ভীত রয়েছে এই ক্যালেন্ডার কিলারকে নিয়ে, এবং মানুষ এতটাই ভয় পেয়েছে যে রাতেও ঘর থেকে বের হয় না। আর এরপর আমাদের জুল নামের একটা ব্যক্তিকে দেখানো হয়, যে মূলত একজন প্রাইভেট গোয়েন্দা এবং মনে করে একজন হেল্পলাইন পার্সন। মনে করো বিদেশে এরকমও কিছু পার্সন আছে যারা সবসময় কম্পিউটার এবং মাইক্রোফোন নিয়ে বসে থাকে। তুমি যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর জন্য তাদেরকে কল করে সাহায্য চাইতে পারবে। মনে করো আমি এখানে বসে রয়েছি, তোমার একটা প্রয়োজন, আমাকে কল করবে, এরকম একটা ব্যাপার আর কি। সে অনলাইন থেকে রিসার্চ করে বা অনলাইন থেকে তোমাকে হেল্প করার চেষ্টা করবে, এবং তুমি যদি কোনো সমস্যায় পড়ো, জুলের দায়িত্ব হচ্ছে তোমাকে সেই সমস্যার সমাধানের কথা বলে দেওয়া। তো যাই হোক, আমরা দেখতে পাই তাকে কেউ কল করেছে, এবং মূলত ক্যালেন্ডার কিলার যখন এই শহরে প্রথম এসেছে তারপর থেকে তো শহরের ভেতরে একটা ভয় চলে এসেছে, আর এরপরে তার ব্যবসাটাও জমজমাট হয়ে এসেছে। সে মূলত সবাইকে কল করে মনে করো সাহায্য করে, যে এইভাবে যান, এইভাবে দে, এইভাবে যান, এরকম একটা কিছু। তো এরপর টিভি দেখে জুল জানতে পারে যে ক্যালেন্ডার কিলার যে ব্যক্তিকে হত্যা করবে ওই ব্যক্তির দেয়ালে একটা তারিখ লিখে রাখে, আর এ থেকে ওই ব্যক্তিটা জানতে পারে যে তিনি ওই তারিখে মারা যাবেন। কিন্তু এখনো অনেক মানুষ রয়েছে যারা বিশ্বাস করে যে ক্যালেন্ডার কিলার এটা জাস্ট একটা মিথ, এটা সত্যি নয়, এটা হয়তো লোক দেখা দেখি করে খুনিরা এইভাবে মনে করো তারিখ দিয়ে মানুষদেরকে খুন করছে, মানে একজন পার্সন নয় ক্যালেন্ডার কিলার, জাস্ট গুজব একটা। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জুল তার ছোট মেয়েটিকে নিয়ে একা বাড়িতে থাকে, আর পৃথিবীতে তার মেয়ে ছাড়া আর কেউ নেই, এবং সে তার ওয়েবসাইটে রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত অনলাইনে থাকে। তো যখন 10টা বাজে তখন তার কাছে একটা মেয়ের সাহায্যের জন্য কল আসে, আর এই মেয়েটা অনেক ভয়ে ছিল, জোরে জোরে শ্বাস নিচ্ছিল, এবং সে বলে আজকে রাত্রে আমাকে হয়তো সে হত্যা করবে। তো জুল ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমাকে কে মারবে? মেয়েটি তখন বলে ক্যালেন্ডার কিলার, কারণ সে আমার দেয়ালে একটা তারিখ দিয়েছিল, আর আজকেই হচ্ছে সেই তারিখ যে তারিখে সে আমাকে মেরে ফেলবে। তো জুল তখন বলে এটাতে কেউ দুষ্টুমি করেও লিখতে পারে, তুমি কিভাবে নিশ্চিত হলে যে ক্যালেন্ডার কিলার আজকেই তোমাকে মারবে? তখন ওই মেয়েটা বলে দেখো এই শহরে তো এরকমই হচ্ছে, আর ওই দেয়ালে আমার এবং আমার স্বামীর ছবি ছিল, এবং ওখানে লেখা ছিল 6 ডিসেম্বর, এবং ওই 6 ডিসেম্বরে সে আমাকে নয়তো আমার হাজবেন্ডকে যে কোনো একজনকে হত্যা করবে। তো আমি খুব ভয় পেয়ে আছি। তো তখন জুল বলে তুমি পুলিশের কাছে যাও, তাকে সবকিছু খুলে বলো। কিন্তু মেয়েটি বলে আমি পুলিশকে বলেছি, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করতে চায় না। তো এই কথা শুনে জুল আবার বলে তাহলে তুমি তোমার স্বামীর সাথে কথা বলো। তখন মেয়েটি বলে আমার স্বামী তো এগুলো বিশ্বাসই করে না, সে মনে করে এটা আমার ভুল ধারণা, আর এর জন্য আমি এখন একটা কাজ করতে যাচ্ছি, আমি আমার জীবনই রাখতে চাই না। তো কথা বলতে বলতে মেয়েটি একটা পার্কিং লটে পৌঁছে যায়, যেখানে তার গাড়ি পার্ক করা ছিল, আর এটাই হচ্ছে সেই মেয়েটি যাকে আমাদের সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। তো যাই হোক, এই মেয়েটি কোনো কারণে তার জীবন থেকে মুক্তি চায়। কি কারণ? সেটা হচ্ছে তার স্বামী তাকে অনেক নির্যাতন করে, এবং সে বলে আজকে রাতে আমার স্বামী আমার সাথে যেটা করেছে আমি সহ্য করতে পারছি না, আমি জীবন দিতে চাই। তো এরপর সিন যায় হচ্ছে একটু কয়েক ঘন্টা আগে, আমরা দেখতে পাই তার অনেক বড়লোক স্বামী যার নাম হচ্ছে মার্টিন তার সাথে হোটেলে গিয়েছে ডিনারের জন্য। দেখে তো সবকিছু ঠিকঠাকই লাগছিল। তো মার্টিন তার স্ত্রী ক্লাহাকে খাওয়ানোর জন্য সামুদ্রিক খাবারের অর্ডার দেয়, কিন্তু সি ফুডে বা সামুদ্রিক খাবারে ক্লাহার অ্যালার্জি ছিল, আর এটা মার্টিন খুব ভালো করেই জানতো, তবে মূলত জাত করার জন্য মূলত এটা এনেছে। তো যাই হোক, এখানে আমরা আলো জানতে পারি যে ক্লাহার হেলুসিনেশনের সমস্যা রয়েছে, মানে সে অদ্ভুত অদ্ভুত চিন্তা করে এবং চোখে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়, আর এ কারণে মার্টিন তার স্ত্রীর কথা কখনোই সিরিয়াসলি নেয় না। তো যাই হোক, ওই হোটেলে ডিনার করার পরে আমরা দেখতে পাই ওই হোটেলে একটা সিক্রেট দরজা রয়েছে, আর এই দরজাটা
হচ্ছে শুধুমাত্র কোটিপতিদের জন্য। তো এখানে দেখা যায় অনেক কোটিপতি ছেলেরা ছিল যারা মেয়েদের সাথে মনে করো যে আবল তাবল ব্যবহার করছে, টর্চার করে রেপ করছে, ইটি করছে, মানে বুঝতেই পারছে বড় লোকদের বড় বড় ব্যাপার। তো মার্টিন হারামজাদা করে কি তার স্ত্রীকে এখানে ছেড়ে দেয় এবং এখানে অনেকগুলো পুরুষ মনে করে যে ওকে অনেক বাজেভাবে টর্চার করে। মানে তোমরা যারা 50 Shades of Grey সিনেমাটা দেখেছো তোমরা তো বুঝেছো যে ওরা খালি যে সেক্স করে তা না, মানে মানুষকে টর্চার করে মজা পায় এবং এখানে মারাত্মক লেভেলের টর্চার হয় যেটা আমরা এখানে ভিডিওতে পুরো দেখাতে পারছি না। এবং এখানে যতগুলো মানুষ ছিল সবাই ধনী এবং সবাই লম্পট এবং সবাই মনে করে যে মার্টিনের বউর সাথে মজা নিচ্ছিল। তো নিজের স্বামীর কাছ থেকে এরকম একটা ব্যবহার পাওয়ার পরে ক্লাহা তার নিজের জীবন দিতে যাচ্ছে আর এই কারণে সে গাড়িতে বসে এবং গাড়ি স্টার্ট দেয় এবং পেছনের পাইপ দিয়ে যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়াটা গাড়ির ভেতরে ঢোকায় এবং গাড়ির গ্লাস বন্ধ করে দেয় যাতে ভেতরে ধোঁয়া ঢুকে কার্বন ডাইঅক্সাইডের কারণে তার মৃত্যু হয়। এবং ওই সময় সে হোটেলের ভেতরে ঘটে যাওয়া ঘটনা মনে করতে থাকে যে কেমন করে লোকজন ওকে নির্যাতন করেছে এবং ওই সময় কিভাবে ওয়াশরুমের কথা বলে সেখান থেকে পালিয়ে এখানে এসেছে। তো যাই হোক তখনই হঠাৎ করে মৃত্যুর আগে ক্লাহার মনে পড়ে তার ছোট মেয়ের কথা। আর এইদিকে অনেকক্ষণ যখন ক্লাহা কিছু বলছিল না তখন এইদিকে কলেজে জুল রয়েছে, ওর কাছে মনে হয় ক্লাহা হয়তো এতক্ষণে মারা গিয়েছে। আর ঠিক তখনই জুলের কাছে তার বাবার কল আসে এবং বলে আচ্ছা তুমি যে মেয়েটাকে ট্রেস করার ট্রাই করছো তার ঠিকানাটা আমাকে বলে দাও, যদি তুমি আমাকে লোকেশন বলো তাহলে আমি সেখানে গিয়ে দেখতে পারবো মেয়েটার অবস্থা, তাকে বাঁচাতেও পারবো। তো জুল তো অবাক হয়ে যে আমার বাবা এটা কিভাবে ঠিক পেলো, তো হয়তো ওর বাবা ওর উপরও গোয়েন্দাগিরি করছে। তো যাই হোক জুল তার বাবাকে বলে তুমি তাহলে অমুক হোটেলে যাও এবং ক্লাহা নামের মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করো। আর এদিকে ক্লাহা যখন ওই পার্কিং লটে মৃত্যুর জন্য চেষ্টা করছিল তখন বারবার ওর মেয়ের কথা মনে পড়ে আর এ কারণে গাড়ি থেকে বের হয়, সুইসাইড আর করে না, মানে আত্মহত্যার প্ল্যানটা ক্যান্সেল করে। আর তারপর সে আবারও জুলের কাছে কল দেয় এবং বলে আমি আমার মেয়ের জন্য বাঁচবো এবং আমার স্বামীর সাথে লড়াই করে আমার মেয়েকে বাঁচাবো, কিন্তু মার্টিন আমাকে চায় না, শুধুমাত্র আমার মেয়েকে চায়, কিন্তু আমি আমার মেয়েকে আমার নিজের কাছে চাই, কিন্তু ও আমাকে এত বেশি টর্চার করে যে ওর সাথে আমি থাকতে পারবো না, আমি ওকে ছাড়তে চাই, কিন্তু আমার মেয়ে ছাড়াও আমি থাকতে পারবো না, কিন্তু আমার স্বামী যেহেতু অনেক টাকা পয়সার মালিক আমি যদি ওকে ছেড়ে দিই আমার মেয়ে আমার কাছে থাকবে না। আর তখন জুল তার নিজের গল্প বলা শুরু করে। জুল বলে আমারও একটা পরিবার ছিল, আমার পরিবারকে আমি অনেক ভালোবাসতাম, আমার স্ত্রীও ট্রমার রোগে আক্রান্ত ছিল আর সেদিন আমি অফিসে ছিলাম এবং আমি কাজ করতাম ফায়ার সার্ভিসের কল ডিপার্টমেন্টে। তো আমার বাড়িতে আগুন লেগে যায় এবং তারপর আমার অফিসে যখন কল আসে এবং যখন ঠিকানাটা বলে আমি বুঝতে পারি যে আমার বাড়িতে আগুন লেগেছে। আর এরপর আমি যখন বাড়িতে আসি আমি দেখতে পাই আমার স্ত্রী বাড়ির ভেতরে আগুনে পুড়ে মারা গিয়েছে, সেই সাথে আমার দুটো বাচ্চাও আগুনে জ্বলে মারা গিয়েছে। আর আমার যে ছোট মেয়েটা ছিল সে নিজেকে আলমারির ভেতরে আটকে রেখেছিল আর এই কারণে আমার শুধুমাত্র ছোট মেয়েটা বেঁচে গিয়েছে, কিন্তু এখনো আমার ছোট মেয়ে ট্রমা থেকে বেরোতে পারেনি, এখনো তাকে চিকিৎসা করতে হয়। আর তখনই হঠাৎ করে ক্লাহা তার রুমে কিছু শব্দ শুনতে পায় আর সে রুমে গিয়ে দেখতে পায় ল্যাপটপে সেই ভিডিওটা চলছে যেটা হোটেলে বানানো হয়েছিল, ওর উপর রেপ এবং টর্চারের ভিডিওটা। আর তখন ক্লাহা জানালার গ্লাসের উপরে সেই ডেটটাও লেখা দেখতে পায়, হয়তো নতুন করে আবার কেউ লিখেছে। তো এটা দেখে ক্লাহা ভয় পেয়ে যায়, আবার তারপর রেগে ল্যাপটপের কাছে গিয়ে সেই ল্যাপটপটা ছুঁড়ে ভেঙে ফেলে এবং ক্লাহা বুঝতে পারে যে ক্যালেন্ডার কিলার তার আশেপাশে রয়েছে। তো ক্লাহা তখন এত বেশি ভয় পেয়ে যায় যে তার হ্যালুসিনেশন করা শুরু হয় এবং সে অদ্ভুত অদ্ভুত জিনিসের ব্যাপারে ভাবতে শুরু করে, কিন্তু তখনই সে তার মেয়েকেও দেখতে পায়। আর এইদিকে জুলও তার রুমে কারো উপস্থিতি টের পায়, কারণ জুল বারবার কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছিল এবং সে কাচের জানালা গ্লাস ভেঙে টুকরোগুলো দরজার সামনে ছড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি জুল দেখতে চায় যে তার বাসার ভিতরে কে ঢুকেছে। আর ওইদিকে কাচের উপর যে ডেটটা লেখা ছিল ক্লাহা করে কি সেটার ছবি তুলে জুলের কাছে পাঠিয়ে দেয়। আর ছবি থেকে জুল বুঝতে পারে যে ক্লাহা যা বলছে এটা একদম সত্যি কথা। আর ছবি দেখার পরে জুল বলে সেম এরকম একটা ডেট আমার লিভিং রুমেও কেউ লিখেছিল এবং এরপরে আমার বাড়িতে আগুন লেগেছে। আর এইদিকে আমরা দেখি ঠিক ওই সময় ক্লাহার বাড়ির বাইরে একজন লোক আসে আর সেও তার বাড়ির ভেতরেই ঢুকে যায়, কিন্তু ক্লাহা তখন ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই ওই ব্যক্তির হাতে একটা গান ছিল এবং সে পেছনে দরজা দিয়ে খুব সহজেই ঘরের ভেতরে প্রবেশ করে। মানে চিন্তা করো আমেরিকা হচ্ছে এমন একটা দেশ যেখানে ঘরে ঘরে পিস্তল রয়েছে, সবার হাতে পিস্তল রয়েছে, কিন্তু এরকম গ্লাস করা বাড়ি তোরা কিভাবে নিরাপদে থাকে আমি এটাই বুঝি না। তো যাই হোক ওই লোকটা তো ক্লাহাকে খুঁজছে, তো আমাদের কাছে মনে হয় এটাই হয়তো সেই ক্যালেন্ডার কিলার। আর তারপর ওই লোকটা ওপরের তলায় যায় ক্লাহাকে খুঁজতে, আর কিন্তু ক্লাহা এই সুযোগে করে কি আস্তে আস্তে দরজা খুলে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর ঠিক ওই সময় জুল করে কি তার বাবার কাছে কল দেয় আর সেই কলটা রিসিভ করা হচ্ছে এই ব্যক্তি যে কিনা এই মুহূর্তে পিস্তল হাতে ক্লাহার বাড়িতে এসেছে। তো এখন এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তিটা জুলের বাবা, কিন্তু জুলের বাবা কেন ক্লাহার পেছনে লেগেছে সেটা আমরা জানি না, হতে পারে সেই হয়তো খুনি। তো যাই হোক জুল তার বাবাকে জিজ্ঞাসা করে আপনি কি ওই মেয়েটাকে খুঁজে পেয়েছেন? তখন জুলের বাবা মিথ্যা বলে যে আমি এখনো হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি আর ম্যানেজারের কাছে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করছি, কিন্তু মেয়েটা এখান থেকে নাকি চলে গিয়েছে। তো এতটুকু বলার পরে সে কলটা কেটে দেয়। আর এই দিকে ক্লাহা করে কি জুলের বাবাকে ক্যালেন্ডার কিলার ভেবে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল আর হোটেলে যা ঘটেছে সেই ব্যাপার তো ওর মাথা থেকে যাচ্ছেই না, বারবার সেটাই ভাবছিল। আর এই কারণে যেটা হয় অমনোযোগী হয়ে যায় এবং নিচে পড়ে যায় এবং সেখানে জ্ঞান হারায়। আর কিছুক্ষণ পর সেখান থেকে একটা গাড়ি আসে আর সেই গাড়িতে যে ড্রাইভার ছিল সে ক্লাহাকে পড়ে থাকতে দেখে। তো লোকটি ক্লাহাকে বাঁচাতে চায় দেখে, কিন্তু ক্লাহা তখন উল্টো লোকটিকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং ভাবে এটাই হয়তো ক্যালেন্ডার কিলার। তবে লোকটি ক্লাহাকে শান্ত করে এবং বলে না আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তো এতটুকু বলে লোকটি করে কি ক্লাহাকে তার গাড়িতে তোলে এবং সেখান
থেকে নিয়ে যায়। আর এর অনেক সময় পরে মার্টিন করে কি ক্লাহাকে খুঁজতে বাড়িতে আসে এবং সে ওপর থেকে নিচে সব জায়গায় ক্লাহাকে খোঁজে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। কিন্তু বাড়ির বাইরে পায়ের ছাপ দেখে মার্টিন বুঝতে পারে যে ক্লাহা হয়তো বা জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছে বা জঙ্গলের দিকে গিয়েছে। আর বাড়ির কিছুটা দূরে আমরা জুলের বাবাকেও দেখতে পাই, সেও মার্টিনকে দেখতে পায়। আর এই দিকে যে ড্রাইভার ক্লাহাকে রাস্তা থেকে তুলেছে সে আসলে ক্লাহাকে নিয়ে হসপিটালে যাচ্ছিল। আর এইদিকে ক্লাহার যখন জ্ঞান ফিরে তখন সে তার মোবাইল নিয়ে আবারও জুলকে কল দেয়। আর ক্লাহা তখন জুলকে জানায় আমি এখন একদম ঠিক রয়েছি আর একটা ব্যক্তি আমাকে উদ্ধার করেছে এবং হসপিটালে নিয়ে যাচ্ছে। কিন্তু কথা শেষ হওয়ার পরে জুল যখন তার ছোট মেয়েকে দেখতে যায় তখন আমরা দেখতে পাই তার মেয়ের অনেক জ্বর উঠেছে। আর এর কারণে জুল দ্রুত তার মেয়েটাকে ওষুধ খায়। তবে এটা কি আসলে তার মেয়েটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, ক্লাহা যখন জানতে পারে জুলের মেয়ের জ্বর উঠেছে তখন ক্লাহা করে কি একটা ফোন লাউডে দিয়ে কবিতা শোনায়। আর কবিতা শুনে জুলও অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার স্ত্রী বেঁচে থাকলে হয়তো তার মেয়েকে এইভাবে কবিতা শোনাতো। তো যাই হোক, কবিতা শুনে জুলের মেয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখা যায় মার্টিন অনেক সময় ধরে ক্লাহাকে যে গাড়িটা নিয়ে যাচ্ছে সেই গাড়িটা ফলো করছিল এবং একটা পর্যায়ে মার্টিন সামনে চলে আসে এবং এই ড্রাইভারকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে মারতে শুরু করে। তো ক্লাহা অনেক আটকানোর চেষ্টা করে মার্টিনকে এবং বলে এটা থেকে দূরে থাকো, সে আমাকে বাঁচিয়েছে। কিন্তু মার্টিন উল্টো আরো রেগে যায় এবং বলে তুই চুপচাপ আমার সাথে বাড়িতে যাবি। তো বাড়িতে ফিরে যাওয়ার আগে ক্লাহা করে কি ওই গাড়ির ড্রাইভারকে মাটি থেকে তুলে গাড়িতে বসিয়ে দেয় এবং ড্রাইভারকে বলে যা হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমার উপকার করতে এসেছিলেন কিন্তু আমি আপনার জন্য কিছু করতে পারলাম না। বাট লোকটা বুঝতে পারে যে ক্লাহা কোন সিচুয়েশনে রয়েছে। তো এই জন্য লোকটা করে কি ক্লাহার হাতে কিছু একটা দেয়, তবে এটা কি ছিল আমাদেরকে দেখানো হয় না। তো যাই হোক, এরপর মার্টিন যখন ক্লাহাকে নিয়ে বাড়ি ফিরছিল তখন সে ক্লাহাকে বলে আমি চাই তুমি আমাকে ছেড়ে দাও, কারণ আমি তোমাকে অনেক টর্চার করি। তোমার স্থানে অন্য কেউ থাকলে সেই কবেই তো আমাকে ছেড়ে চলে যেত, তুমি এগুলো কিভাবে সহ্য করছো? তো এটা শুনে ক্লাহা বলে আমি তোমার সব অত্যাচার সহ্য করব, কিন্তু তুমি যখন আমাকে নিয়ে অন্য পুরুষদের দিয়ে অত্যাচার করাবে সেটা তো সহ্য করার মতো নয়। তুমি আমাকে ছোট করার জন্য সেখানে নিয়ে গিয়েছিলে, তোমার জায়গায় অন্য কোনো স্বামী হলে এটা করতে পারতো, তুমি খুব জঘন্য একটা স্বামী। কিন্তু এই কথা শুনে ক্লাহার উপর মার্টিন অনেক রাগ হয় এবং সে ক্লাহাকে আবারও মারতে শুরু করে। আর এই দিকে জুল আবারও তার বাড়িতে কারো উপস্থিতি টের পায় আর সে বুঝতে পারে কেউ না কেউ এই মুহূর্তে তার বাড়ির ভেতরে রয়েছে। আর তখনই হঠাৎ করে জুলের পেছনে থেকে কেউ হামলা করে এবং লোকটি জুলের পায়ে ছুরি দিয়ে আঘাত করে, যে কারণে জুলের পায়ে ক্ষত হয়। আর লোকটি করে কি জুলের উপর হামলা করার পরে ব্যালকনি দিয়ে ওই মনে করে বেকাই দেওয়ার জায়গায় গিয়ে দাঁড়ায়। তো জুল তো বুঝতে পারে এই পুলাটা তো মারা পড়বে, এই কারণে সে জুলকে বাঁচাতে চায়। আর এখানে লক্ষ্য এই ছেলেটা মূলত চোর, সে চুরি করতে এসেছিল কিন্তু জুলকে দেখে ভয় পেয়ে গিয়েছে। তবে ছেলেটার সাথে কি হয় এটা আমরা জানতে পারি না, দৃশ্য এখানেই কাট হয়ে যায়। আর এরপর আমরা মার্টিন আর ক্লাহাকে দেখতে পাই। তো বাড়ির কাছে পৌঁছানোর পরে মার্টিন ক্লাহাকে বলে যাই হয়ে যাক না কেন তোমাকে তো আমি ছেড়ে দেবো, কিন্তু আমার মেয়েকে আমি আমার কাছে রেখে দেবো, তোমাকে আমি এই বাড়ি থেকে বের করবোই। আর ঠিক ওই সময় ক্লাহা করে কি মার্টিনের উপর একটা ট্রেজার দিয়ে হামলা করে, মানে ওই যে বিদ্যুতের ওই এটা দিয়ে। আর এই ট্রেজারটি সেই ড্রাইভার লোকটি ক্লাহাকে দিয়েছিল যে কিনা রাস্তা থেকে ওকে বাঁচিয়েছিল। তো যাই হোক, মার্টিনের উপর ট্রেজারের হামলা করে ক্লাহা করে কি মার্টিনকে গাড়ির সাথে লক করে দেয়, মানে গাড়ির ভেতরে লক করে দেয় এবং দৌড়ে বাইরে চলে আসে। আর বাড়িতে ঢোকার পরে ক্লাহা বুঝতে পারে কেউ একজন তার বাড়ির ভেতরে রয়েছে। তো এরপর ক্লাহা যখন তার মেয়েকে রুমে দেখতে যায় সে দেখতে পায় জুল তার মেয়ের সামনে বসে রয়েছে। আর জুল তখন ক্লাহাকে বলে তোমার মেয়ে ঘুমাচ্ছে, একদম বিরক্ত করো না। তো এখানে আমরা বুঝতে পারি এটা ক্লাহারই মেয়ে, জুলের মেয়ে নয়। তো যাই হোক, এই কথা বলার পরে জুল করে কি ক্লাহাকে নিয়ে রুমের বাইরে চলে আসে এবং ক্লাহা পুরোপুরি শকড হয়ে যায় এটা ভেবে যে জুল এখানে কি করছে এবং বুঝতে পারে যে ওই ক্যালেন্ডার কিলার আর কেউ নয়, মূলত জুল নিজেই, এবং ক্লাহা হচ্ছে এই ক্যালেন্ডার কিলারের পরবর্তী নিউ টার্গেট। তো যাই হোক, ক্লাহা তখন জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো, কেন মানুষদের মারছো? জুল তখন ক্লাহাকে জিজ্ঞাসা করে দেখো তোমার বাড়িতে লাগানো সকল সিসি ক্যামেরা আমি দেখেছি, সবগুলো হ্যাক করা, এবং আমি দেখেছি কিভাবে তোমার হাজবেন্ড প্রতিদিন তোমার উপর টর্চার করে, কিন্তু তুমি অনেক সহ্য করেছো। আর এই কথা বলে জুল করে কি ক্লাহাকে বেঁধে ফেলে এবং এখানে জুল বলে দেখো আমার যেহেতু পরিবার নেই আমিও চাই না কেউ পরিবারের সুখে থাক, তো এই জন্য আমি তোমাদেরকে টার্গেট করেছিলাম, কিন্তু তোমাদের দেখে মনে হয়েছে তোমরা এমনিতেই অসুখী রয়েছো, তবে তারপরেও তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে মরতে হবে। তো তুমি এখন সিদ্ধান্ত নিবে তুমি তোমার হাজবেন্ডকে মারবে নাকি আমি তোমাকে মারবো। আর এইদিকে মার্টিন কোনোভাবে গাড়ির গ্লাস ভেঙে গাড়ি থেকে বের হয়ে আসে এবং বাড়ির ভেতরে ঢোকে। আর বাড়ির ভেতরে ঢুকে মার্টিন বুঝতে পারে ক্লাহা কারোর সাথে কথা বলছে। তো মার্টিন করে কি পেছন থেকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং জুলের উপর হামলা করতে যায়, কিন্তু জুল তার সামনে থেকে গ্লাসে মার্টিনকে দেখতে পায় এবং সে নিজেকে বাঁচিয়ে উল্টো মার্টিনের উপর হামলা করে। আর বাড়ির বাইরে আমরা জুলের বাবাকে দেখতে পাই যে কিনা আবার এখানে চলে এসেছে এবং জুলের সামনে সেই চোর ছেলেটির লাশ আমরা দেখতে পাই। তো আমরা বুঝতে পারি জুল কিন্তু এই বাড়িতে বসেই সব আকাম কুকাম করেছে, মানে এই বাড়িতে বসেই, মানে ক্লাহার মার্টিন যখন পার্টিতে গিয়েছে তারপরেই মূলত জুল এখানে চলে এসেছে ওদেরকে মারার জন্য। আর তখন ওই চোরটা এসেছিল, চোরটা মারা পড়েছে হুদাই। আর এইদিকে আমরা দেখি জুল ক্লাহাকে বলে তুমি এই ছুরি দিয়ে নিজ হাতে তোমার স্বামীকে মারবে, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। বাট ক্লাহা বলে আমি এটা চাই না, আমি মরতে চাই না, মারতেও চাই না, আমি জাস্ট আমার মেয়েকে চাই, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব, অনেক দূর চলে যাব। বাট জুল বলে না এটা তো হতে পারে না, তোমাকে তোকে জানে মারতেই হবে, কারণ ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো দরকার নেই। তো এই কথা বলে জুল করে কি ক্লাহার হাতে ছুরি দেয়। আর এরপর ছুরি হাতে নিয়ে ক্লাহা যখন মার্টিনকে মারার জন্য কাছে যায় সে মার্টিনকে না মেরে ওই ছুরি দিয়ে উল্টো জুলের
জুলের পায়ে আঘাত করে আর তারপর ক্লাহা পালানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে জুল ওকে ধরে ফেলে আর জুল করে কি ক্লাহার পা হালসড়ে টেনে ওর স্বামীর কাছে নিয়ে আসে। আর তারপর জুল তার হাতে ছুরি নিয়ে ক্লাহার কাছে যায় আর সে যখন ক্লাহাকে কুপিয়ে মারবে ঠিক তখনই পেছন থেকে একটা পিস্তলের গুলি করে কেউ এবং জুলের মাথায় গুলিটা গিয়ে লাগে এবং জুল সেখানেই জিন্দা ভোগামা হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই জুলকে যে গুলি করেছে সে আর কেউ নয় বরং জুলের বাবা, এবং সে নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করেছে। আর তারপর সে ক্লাহাকে বলে আমাকে মাফ করবে, এটা আমার ছেলে। আসলে দীর্ঘদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল যে এই ক্যালেন্ডার কিলারটা কে। আমি টিভিতে ওর হ্যান্ড রাইটিং দেখে সন্দেহ করেছিলাম যে আমার ছেলে হতে পারে, আর এই কারণে আমি ওর পিছু নিয়েছিলাম। ও অনেকগুলো পরিবারের শান্তি নষ্ট করেছে ওর পরিবার নষ্ট হওয়ার পরে, আর এবার তোমাদেরকে মারতে চেয়েছিল আর আমি জানতাম ও তোমাদেরকে মারবে, আর এই কারণে ওর ল্যাপটপ আমি হ্যাক করেছিলাম এবং আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছি। তো যাই হোক, এরপর ক্লাহা করে কি দ্রুত তার মেয়ের কাছে যায় এবং জড়িয়ে ধরে। তবে আমাদের ক্লাহা তো অত্যাচারিতই রয়ে গেল। তার স্বামীর অত্যাচার তো তাকে সারাজীবন পেতেই হবে, কারণ তার স্বামী একে তো ধনী, তার উপর অনেক বড় একটা নেতা। তো পরের দিন আমরা দেখি মার্টিন অনেক লোকের মাঝে স্পিচ দেওয়ার জন্য গিয়েছে। সেই নেতা সবাই তাকে অনেক পছন্দ করে, সমাজের কাছে সে খুব ভালো মানুষ, মানে আমার মতো লোক আর কি। আমি যেমন সমাজে খুব ভালো একটা মানুষ, কিন্তু আমার যে ডার্ক সাইড গুলো রে ভাই একবার যদি জানোস ভাই আমার মুখে থুতে দিবি, তো ওই টাইপের একটা লোক আর কি। তো যাই হোক, ওখানে যখন ও খুব সুন্দর ভাষণ দিচ্ছিল তখনই সেখানে থাকা সবার মোবাইলে একটা করে মেসেজ যায়, আর এটা ছিল একটা রেকর্ডিং। আর এটা শুনেই সেখানে পুলিশ চলে আসে এবং মার্টিনকে গ্রেপ্তার করে অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বা তার স্ত্রীর সাথে খারাপ আচরণ বা স্ত্রীকে মারধরের জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করে। আর এটা কি হয়েছে আমি বুঝিয়ে বলি। মার্টিন আর তার স্ত্রী যখন গাড়িতে ছিল তখন ক্লাহা করেছে কি নিজেই তার কাছে থাকা রেকর্ডিং ডিভাইসটা অন করে রেখেছিল, আর এই কারণে মার্টিনের যে আসল রূপ সেটা সবার সামনে চলে আসে এবং তার মুখোশ উন্মোচিত হয়ে যায় এবং শহরের সকল মানুষ জানতে পারে যে বিশিষ্ট রাজনীতিবিদ মার্টিন কিভাবে তার বউ মারে। আর এই অপরাধে তার শাস্তিও হয়, পার্টি থেকে পদ চলে যায় এবং আদালত থেকে মেয়ের দায়িত্ব ফাইনালি ক্লাহাই পেয়ে যায় এবং এরপর ক্লাহা তার বাকি জীবন নতুন ভাবে শুরু করে। আর এইভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটি সম্পর্কে আমি কি বলবো। সিনেমাটার প্লট খারাপ ছিল না, সিনেমাটার কাহিনী যথেষ্ট বাস্তববাদী ছিল, কিন্তু এই ক্যালেন্ডার কিলারটা যদি নাম না দিত, মানে এই পুরো সিনেমাতে ক্যালেন্ডার কিলার ওই কিলারটার দরকারই ছিল না। কাহিনীটা শুধুমাত্র মার্টিন আর হচ্ছে ক্লাহা, ওদের দুজনকে নিয়ে বা ওদের ডোমেস্টিক যে ভায়োলেন্স এইটা নিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাহিনীটা বানানো যেত, কিন্তু হুদাই ওই জুল নামের ওই ক্যালেন্ডার কিলার আনলো, মানে এখানে সিনেমাটা মিলাতে পারেনি। ক্যালেন্ডার কিলারের কাছে চাইলো হেল্প এবং সে এতগুলা কিল করলো, আবার ক্লাহার বাড়ি আসলো কিভাবে, ওই পিচ্চি চোর আসলো কিভাবে, মানে সবকিছু আসলে হয়নি লাস্টে। সিনেমাটা অন্যভাবে সাজানো যেত যে একটা অত্যাচারী স্বামী ওই অত্যাচারী স্বামীর কাছ থেকে বউটা কিভাবে বাঁচে, এটা নিয়েই অনেক সুন্দর একটা কাহিনী বানানো যেত। ইভেন চ্যাট জিপিটি বললে চ্যাট জিপিটিও সুন্দর একটা কাহিনী বানিয়ে দিতে পারতো, কিন্তু বুঝলাম না হলিউডের মানুষ এই সিনেমাটা বানাইছে, তাও খরচ পড়েছে হচ্ছে প্রায় 120 কোটি টাকা। কি সিনেমা বানাইলি তোরা? তো যাই হোক, এটার পার্সোনাল রেটিং যদি তুমি আমাকে দিতে বলো, আমি এটার পার্সোনাল রেটিং দিতে পারবো হচ্ছে সর্বোচ্চ 10-এ 3, কিন্তু অন্যান্য মানুষ এটা রেটিং দিয়েছে হচ্ছে 10-এ 5.5। বাট তোমার কাছে এটা রেটিং কত হতে পারে কমেন্ট অবশ্যই বলবে। এবং আরেকটা ব্যাপার, মার্টিনের মতো হাজবেন্ড যদি তোমার হয়, যারা আমার মেয়ে ফ্যান আছো, তুমি কি করবে? এবং যারা ছেলে ফ্যান আছো আমাদের, তারা বলবে ক্লাহার মতো যদি তুমি একটা বউ পাও, চিন্তা করো কত সহ্য ক্ষমতা। মানে তোমার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস, কি অবস্থা তোমাদের? সামনে তো একটা নতুন একটা চকচকে একটা গাড়ি দেখতে পাচ্ছ। এই গাড়িটা কার? তোমাদের নাকি না আমার? আমার তো নিশ্চয়ই না, তোমাদেরই। যেহেতু তোমাদের একটা আমরা প্রমিস দিছিলাম, আমাদের হলো সুজুকি মনোটন একটা বাইক দিব, সাথে রয়্যাল এনফিল্ড দিব। রয়্যাল এনফিল্ড তো কেনার ভিডিও সহ সবকিছু তোমরা দেখছো, আমরা বুকিং দিয়ে আসছি, সেটা আমাদের হাতে এখনো আসেনি। সেটা হলো আমরা শীঘ্রই পেয়ে যাব। ওই রয়্যাল এনফিল্ড পেলে ওটা নিয়েও একটা ভিডিও বানাবো। সো আমরা আপাতত মনোটন কিনে ফেলেছি। আমরা যতটুকু আমরা ইনকাম করতে পারি সেটা থেকে আমরা মনোটন কিনে ফেলেছি, শুধু মাত্র তোমাদের জন্য। তোমাদের আমরা মনোটনটা গিফট করবো বলে। সো এই মনোটনটা তোমরা কিভাবে পাবে, কিভাবে পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া তো আছে। ক্রাইটেরিয়া হচ্ছে হলো, তোমরা যে আমাদের পেজে এতদিন যে অর্ডার করছো, আমাদের তো শীতের প্রোডাক্ট আপাতত শেষ। শীত এখন শীতের কোনো প্রোডাক্ট নেই, সামনে কি ঈদ আসছে। সো আমাদের ক্যাম্পেইনের টার্গেটটা হলো কি এপ্রিলের 2nd উইক পর্যন্ত। এপ্রিলের 2nd উইকের মধ্যে আমরা অ্যানাউন্সমেন্ট সব করে দেবো। ইভেনচুয়ালি আমরা বড় ধরনের অনুষ্ঠান করে তোমাদের এই গিফটগুলো তোমাদের হাতে পৌঁছে দেবো। সো এখন তোমরা এই ক্যাম্পেইনে কিভাবে পার্টিসিপেট করতে পারো? পার্টিসিপেট করার সহজ উপায় সেটা হলো, আমাদের পেজে যেগুলো প্রোডাক্ট আছে আমরা বিভিন্ন আবার কম্বো অফার দেবো। কম্বো অফারে তোমাদের সুবিধা কি? কম্বো অফারে তোমরা একটা প্রোডাক্ট পাইতেছো, তারপর এর উপরে তোমরা ডেলিভারি চার্জও ফ্রি পেতে পারো। কম্বো অফারে শিওর একটা গিফটও পেতে পারো। চিন্তা করো, তোমরা একটা শিওর গিফটও পাচ্ছ, সাথে যদি লাখ টাকা ইনশাল্লাহ বাইকও পেতে পারো। তোমরা শিওর একটা বাইকও পেয়ে যাচ্ছ। গিফট প্লাস বাইক প্লাস হলো পড়ার জন্য প্রোডাক্ট। মানে তুমি যদি আমাদের থেকে কোনো প্রোডাক্ট নাও, তোমার খালি লাভ আর লাভ। সত্য কথা বলতে লাভ আর লাভ। চিন্তা করতেছি ভাই আমরা পার্টিসিপেট করবো, কিন্তু আলামিন ভাই আমাদের বলে দিয়েছে আমাদের মধ্যে কারা পার্টিসিপেট করতে পারবো না, শুধুমাত্র তোমরাই পারবা। সো গাইস, তোমরা দেরি করো না, যা পেজে আসে অর্ডার করে ফেলো। বিভিন্ন ধরনের আমরা নতুন নতুন ড্রপ শোল্ডার এনেছি, ড্রপ শোল্ডারগুলো অর্ডার করো। খুবই অসাম ক্যাটাগরির একটা ড্রপ শোল্ডার, ইভেনচুয়াল অসাম ক্যাটাগরির ফেব্রিক, মানে মাইন্ড ব্লোয়িং। সো দেরি না করে তোমরা এখনই পেজে নক করো বা ওয়েবসাইট ভিজিট করো, অর্ডার করে ফেলো। আমাদের ক্যাম্পেইনে তোমরা অংশগ্রহণ করে ফেলো।